বিলাসপুর শহরটা দিনে যতটা হইচই করে, রাত নামলেই ঠিক ততটাই চুপ মেরে যায়। বাইরের মধ্যবিত্ত কলোনিগুলো রাত 10টার পর থেকে একেবারে ঘুমিয়ে পড়ে। হালকা ঠান্ডা হাওয়া ফাঁকা রাস্তা দিয়ে বয়ে যায়, গাছের পাতাগুলোকে আস্তে আস্তে নড়িয়ে দেয়। দূরের স্ট্রিট লাইটের হলুদ আলোয় সবকিছু যেন একটা পুরনো, নিস্তব্ধ ছবি হয়ে যায়। সেদিন রাত প্রায় 10টা। সাত্ত্বিক ত্রিপাঠী নার্সিংহোম থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। ল্যাব টেকনিশিয়ানের চাকরি তার। শান্ত ছেলে, কাজে একদম মন দিয়ে করে। সেদিনও ঠিক 10টায় যন্ত্রপাতি গুছিয়ে রেজিস্টার বন্ধ করে বেরিয়ে পড়ল। বাইরে ঠান্ডা লাগছিল, তাই জ্যাকেটের চেনটা গলা পর্যন্ত টেনে দিল। বাইক স্টার্ট করে বিহার কলোনির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছতে 10 কিলোমিটার পথ। রাস্তা একদম শুনশান, শুধু দূরে দূরে লাইট জ্বলছে। মাঝে মাঝে ক্ষেতের পাশের গাছগুলো হাওয়ায় দুলছে। সাত্ত্বিক ধীরে ধীরে বাইক চালাচ্ছিল। শরীরে সারাদিনের ক্লান্তি চেপে বসেছে, তবু মনে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। কিছুটা এগোনোর পর হঠাৎ চোখ আটকে গেল রাস্তার পাশে। হালকা আলোয় দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সাত্ত্বিক বাইক নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটা ভয়ে পিছিয়ে গেল। তার শরীরটা কাঁপছিল স্পষ্ট। সাত্ত্বিক এক ঝলক দেখল, কিন্তু থামল না। মনে হলো হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। তবু বুকের ভেতরটা খচখচ করতে লাগল। এত রাতেই ফাঁকা রাস্তায় একটা মেয়ে একা, কেমন যেন অস্বস্তি লাগল। একটু দূর চলে গেল সে, কিন্তু ছবিটা মাথা থেকে সরছিল না। কয়েক সেকেন্ড পর মনের ভেতর দ্বিধা শুরু হলো। একদিকে ভাবছে অচেনা কারো ব্যাপারে নাক গলিয়ে কী লাভ, অন্যদিকে কিছুতেই মন মানছে না। শেষে বাইকের গতি কমিয়ে ঘুরিয়ে নিল। যখন আবার সেই জায়গায় ফিরে এলো, মেয়েটা তখনও সেখানেই দাঁড়িয়ে। সাত্ত্বিক একটু দূরে বাইক থামালো। মেয়েটা তাকে দেখে আরও ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল। চোখ দুটো লাল, অনেকক্ষণ ধরে কাঁদছে যেন। ওড়না শক্ত করে চেপে ধরে আছে, চারপাশে তাকাচ্ছে, যেন কারো হাত থেকে বাঁচার চেষ্টা করছে। সাত্ত্বিক বুঝল এটা সাধারণ কিছু না। সে দূরত্ব রেখে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। ভয়ে তার শরীর কাঁপছিল। সাত্ত্বিকের বুকের ভেতর দয়া আর দায়িত্ববোধ একসাথে ধাক্কা মারল। ধীরে ধীরে সে তার কাছে এগিয়ে গেল। সাত্ত্বিক বলল, তুমি এখানে শুনশান রাস্তায় একা কি করছো? কেন দাঁড়িয়ে আছো? এবার মেয়েটি ভয়ে ঘাবড়ে গিয়ে বলল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আর নিজেকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার চেহারায় ভয়, ক্লান্তি আর অসহায়তা মিশে একাকার। চোখ ফোলা, ঠোঁট কাঁপছে। সাত্ত্বিকের মাথায় ঝড় বয়ে গেল। রাতের বেলা একটা অচেনা মেয়েকে নিজের সাথে নিয়ে যাওয়া এটা ঝুঁকির ব্যাপার, কিন্তু তাকে ওখানে একা ফেলে চলে যাওয়াও মন মানছিল না। কয়েক মুহূর্ত সে দাঁড়িয়ে রইল। দুই দিকে টানাপোড়ন। তারপর মানবতা জিতল। সে ঠিক করল এই অবস্থায় মেয়েটিকে একা ছেড়ে যাওয়া যাবে না। বাড়িতে নিয়ে যাবে। ওখানে মা বাবা আছে, নিরাপদ থাকবে। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু তার ভেতরের সংবেদনশীলতা তাকে ঠেলে দিল। সাত্ত্বিক বাইকটা ধীরে ধীরে সামনে বাড়ালো আর মেয়েটিকে সাথে আসতে বলল। কয়েক মুহূর্ত সংকোচ করে মেয়েটি পেছনে উঠে বসল। রাস্তা এখন আরও নিস্তব্ধ। দুজনে চুপচাপ বিহার কলোনির দিকে এগোতে লাগল। পুরো পথ মেয়েটি একটা কথাও বলল না। সাত্ত্বিকও চুপ, শুধু হাওয়ার শংস আর বাইকের ইঞ্জিনের হালকা গর্জন। প্রায় 20 মিনিট পর তারা কলোনির গেটে পৌঁছল। তারপর সাত্ত্বিকের বাড়ির সামনে বাইক থামিয়ে সে দরজায় ধীরে ধীরে কড়া নাড়ল। রাতের নীরবতায় শব্দটা যেন জোরে লাগল। ভেতর থেকে সাড়া এলো। দরজা খুলল সুশীলা ত্রিপাঠী। ছেলেকে দেখে প্রথমে স্বাভাবিক লাগছিল, কিন্তু পেছনে দাঁড়ানো অচেনা মেয়েটাকে দেখে তিনি হঠাৎ চমকে উঠলেন। মুখে আশ্চর্য আর চিন্তার ছায়া। ঘরের ভেতর থেকে গোবিন্দ ত্রিপাঠীও বেরিয়ে এলেন। তিনি ওই দৃশ্য দেখে অবাক হয়ে সাত্ত্বিকের দিকে তাকিয়ে রইলেন। রাতের নিস্তব্ধতায় দরজায় দাঁড়িয়ে তিনজনের সামনে একটা অচেনা মেয়ে। চোখে ভয় আর আশা মিশে আছে। সুশীলা আর দেরি করলেন না। মেয়েটিকে ভেতরে নিয়ে এলেন, বসার ঘরে বসিয়ে দিলেন। বাড়ির পরিবেশ শান্ত, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। গোবিন্দ গম্ভীর মুখে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। সুশীলা তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর জলের গ্লাস আর গরম খাবার নিয়ে এলেন। মেয়েটিকে বললেন, প্রথমে খেয়ে নাও, তারপর কথা হবে। মেয়েটি একবার সবার দিকে তাকালো, তারপর চুপচাপ খেতে শুরু করল। খাওয়া শেষ হলে সে চুপ করে বসে রইল। তার চেহারায় ক্লান্তি স্পষ্ট। বাড়ির লোকেরা তাকে ভরসা দেওয়ার জন্য শান্ত আর স্বাভাবিক থাকার চেষ্টা করল। ধীরে ধীরে তাকে বিশ্রাম নেওয়ার, নিজেকে সামলে নেওয়ার সময় দিল।
কিছুক্ষণ পর যখন মেয়েটি একটু স্বাভাবিক হল, চোখের ঘাবড়ানি কমল, তখন গোবিন্দ তার জীবনের কথা জানতে চাইলেন। মেয়েটি ধীরে ধীরে নিজের অতীত খুলতে শুরু করল। তার নাম রীনা বর্মা। গলায় কষ্ট, চোখে পুরনো ক্ষতের ছায়া। সে বলল, শৈশবটা স্বাভাবিক ছিল ঠিকই, কিন্তু খুব একটা সুখের ছিল না। ছোটবেলায় তার মা মারা গিয়েছিল। সেই ঘটনাটা তার জীবনে প্রথমবারের মতো গভীর শূন্যতা তৈরি করে দিয়েছিল। বাবা কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করলেন, সংসার সামলানোর জন্য, আর রীনা যাতে মায়ের স্নেহ পায়। নতুন মা সাবিত্রী বর্মা রীনাকে আপন করে নেওয়ার পুরো চেষ্টা করেছিলেন। শুরুতে রীনার একটু সংকোচ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে আপনত্ব গড়ে উঠল। কয়েক বছর পর বাড়িতে একটা ছেলে জন্মালো। নাম রাখা হলো রোহিত। সেই সময় পরিবারে খুশি ফিরে এসেছিল। রীনা তার ছোট ভাইকে খুব ভালোবাসত। মাও দুই বাচ্চাকে সমান স্নেহ দেওয়ার চেষ্টা করতেন। বাড়ির পরিবেশ স্বাভাবিক ছিল। রীনা পড়াশোনায় ভালো ছিল, ধীরে ধীরে কলেজ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। জীবনটা ধীরে ধীরে স্থির হচ্ছিল, সবকিছু স্বাভাবিক মনে হতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ একদিন সব উল্টে গেল। রীনার বাবা হঠাৎ মারা গেলেন। খবরটা পরিবারটাকে একেবারে ভেঙে দিল। সব দায়িত্ব এসে পড়ল সাবিত্রীর কাঁধে। তিনি আগে থেকেই দুর্বল, তবু দুটো বাচ্চার জন্য নিজেকে টেনে তুলতে চেষ্টা করলেন। পেনশনের টাকায় কোনো রকমের সংসার চলছিল। শুরুর দিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর রোহিত বদলে যেতে শুরু করল। বাড়ির বাইরে বেশি সময় কাটাতো, পড়াশোনা ছেড়ে দিল। অল্প দিনেই নেশায় ডুবে গেল। বন্ধুদের সাথে রাত করে ঘুরে বেড়াত। বাড়ি ফিরে টাকা চাইত, না পেলে রেগে গিয়ে চিৎকার করত। বাড়ির পরিবেশ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল। সাবিত্রী তাকে বোঝাতেন, কিন্তু রোহিতের আচরণ দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। অনেকবার রীনার উপরেও চিৎকার করত, কথায় কথায় হাত তুলত। রীনার কাছে বাড়িটা আর নিরাপদ রইল না। সে চুপ করে সব সহ্য করত। মায়ের দিকে তাকিয়ে প্রতিবাদ করার সাহসও হতো না। সময় গড়াতে গড়াতে অবস্থা আরও খারাপ হল। রোহিত তার বন্ধুদের বাড়িতে নিয়ে আসতে শুরু করল। ওরা ঘন্টার পর ঘন্টা বসে থাকত, জোরে জোরে কথা বলত, আর রীনার দিকে এমন চোখে তাকাত যে তার গা শিরশির করে উঠত। রীনা ভয়ে নিজের ঘরে বন্দী হয়ে থাকতে শুরু করল। কিন্তু এই কথা আর লুকিয়ে রাখা গেল না। একদিন রীনা শুনে ফেলল ওরা তাকে বিক্রি করে দেবে, টাকার জন্য। পায়ের তলা থেকে মাটি সরে গেল, শরীরটা একবার শিউরে উঠল। সে বুঝল এখন বাড়িতে থাকা মানে নিজের জীবন বিপন্ন করা। সে সব কথা মাকে বলল। সাবিত্রী শুনে থ হয়ে গেলেন। হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু তিনি বুঝলেন রীনা যদি বাড়িতে থাকে তাহলে যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে। মায়ের মনে ভয় আর অসহায়তা দুটোই চেপে বসল। তিনি ঠিক করলেন মেয়েকে বাঁচাতেই হবে। রাতের সময়টা বেছে নিলেন, যখন রোহিত আর তার বন্ধুরা বাড়িতে থাকে না। মা রীনাকে কয়েকটা জরুরি জিনিস দিলেন আর ফিসফিস করে বললেন, পালিয়ে যা। সেই কথাটা বলতে তার গলা কাঁপছিল, কিন্তু মেয়ের নিরাপত্তাই তখন সবচেয়ে বড় ছিল। রীনা ভারী মনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাত তখন অনেক গভীর, রাস্তা একদম ফাঁকা। তার পা কাঁপছিল, কোনো দিকে যাবে বুঝতে পারছিল না। বারবার পেছন ফিরে তাকাচ্ছিল কেউ পিছু নিয়েছে কিনা। ভয় আর ক্লান্তিতে শরীর দুর্বল হয়ে আসছিল। কোনো ঠিকানা ছিল না, শুধু সামনে হাঁটছিল। শেষে শহরের বাইরের ওই শুনশান রাস্তায় পৌঁছে গেল। সেখানে থেমে দাঁড়াল। ঠান্ডা হাওয়া বইছিল, চারদিক নিস্তব্ধ। রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছিল এখন কোথায় যাব। মনে ভয় আর হতাশা অন্ধকারের মতো ছড়িয়ে পড়ছিল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, শরীর কাঁপছিল। ঠিক তখনই দূর থেকে বাইকের আওয়াজ ভেসে এলো। সে ভয়ে চমকে উঠে রাস্তার ধারে সরে দাঁড়াল। বাইকটা পাশ দিয়ে চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো। এটাই সেই মুহূর্ত যখন সাত্ত্বিক তার সামনে এসে দাঁড়িয়েছিল। রীনা গল্প বলতে বলতে ওই রাতের সবকিছু আবার চোখের সামনে দেখছিল। তার চোখে আবার জল এসে গেল। গল্প শেষ হতেই ঘরটা যেন একেবারে নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলছিল না। সুশীলার চোখ দুটো ভিজে গিয়েছিল। গোবিন্দের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। সাত্ত্বিক চুপ করে বসেছিল, কিন্তু তার মাথার ভেতর একটা সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠছিল। রীনাকে আর কোনো অনিরাপদ জায়গায় ফিরতে দেওয়া যাবে না। এটা শুধু সহানুভূতি নয়, এটা এখন তার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আর রীনার চেহারায় প্রথমবারের মতো একটু স্বস্তির ছায়া পড়েছিল।
যেন অনেক দিন পর সে কোথাও নিরাপদে বসে আছে। গোবিন্দ ত্রিপাঠী ব্যাপারটার গুরুত্ব বুঝে তাড়াতাড়ি মাথা খাটাতে শুরু করলেন। শুধু আবেগ দিয়ে নয়, আইনি দিক থেকেও সবকিছু পাকাপোক্ত করা দরকার, যাতে পরে কোনো ঝামেলা না বাধে। হঠাৎ তার পুরনো বন্ধু ইন্সপেক্টর বিজয় পাটিলের কথা মনে পড়ল। সৎ, সমজদার অফিসার, বছরের পর বছরের বন্ধুত্ব। গোবিন্দের পুরো ভরসা ছিল যে তিনি এটা সঠিকভাবে সামলাবেন। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই তিনি ভাবলেন সকাল হলেই ফোন করবেন। পরের দিন সকালে বাড়ির পরিবেশটা একেবারে অন্যরকম, ভারী, চাপা। রিনা অন্য ঘরে বিশ্রাম নিচ্ছিল। গোবিন্দ তার বন্ধুকে পুরো ঘটনা খুলে বললেন। কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর বিজয় পাটিল নিজে চলে এলেন। চেহারায় সেই ভারসাম্যপূর্ণ গম্ভীরতা। প্রথমে চারদিকটা দেখলেন, তারপর শান্ত গলায় সবকিছু জিজ্ঞাসা করতে শুরু করলেন। রিনা তার সামনে বসেছিল, হাত দুটো কোলে জড়ো করে, চেহারায় হালকা সংকোচ। ইন্সপেক্টর মন দিয়ে শুনলেন, রিনার অবস্থাটা বুঝলেন। তিনি বুঝতে পারলেন ব্যাপারটা খুব সূক্ষ্ম, সাবধানে হাত দিতে হবে। তিনি স্পষ্ট করে বললেন, এখানে রাখাটা অস্থায়ী সমাধান হবে না। বাড়ির পরিস্থিতি সামলাতে হবে আর আইনি সুরক্ষাও নিশ্চিত করতে হবে। তিনি পরামর্শ দিলেন, কাল সবাই মিলে রিনার বাড়িতে যাবেন। এই কথায় রিনার বুকটা একবার কেঁপে উঠল, কিন্তু সাত্ত্বিকের পরিবার আর পুলিশ অফিসারের সাথে থাকবে জেনে সে একটু সাহস পেল। ঠিক হলো, সবাই একসাথে যাবে, শান্তভাবে সব মিটিয়ে ফেলার জন্য। পরের দিন সাত্ত্বিক, গোবিন্দ ত্রিপাঠী, ইন্সপেক্টর বিজয় পাটিল আর রিনা একসাথে রওনা দিল। পুরো রাস্তা চুপচাপ, গম্ভীর। রিনার মনে পুরনো ভয় আবার মাথাচাড়া দিচ্ছিল, কিন্তু পাশে বসা মানুষগুলো তাকে একটু শক্তি দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা সেই বাড়ির সামনে পৌঁছাল, যেখানে রিনা তার ছোটবেলা কাটিয়েছিল। দরজা বন্ধ, চারদিক নীরব। কিছুক্ষণ পর দরজা খুলল। সামনে সাবিত্রী বর্মা। রিনাকে দেখেই তার চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। মেয়ে ফিরে এসেছে, চেহারায় স্বস্তি আর আবেগ একসাথে। ঘরের পরিবেশটা হঠাৎ আবেগে ভারী হয়ে গেল। সাবিত্রী রিনাকে জড়িয়ে ধরলেন। কয়েক মুহূর্ত শুধু কান্না আর নীরবতা। ঘরের ভেতর রোহিত ছিল। হঠাৎ এত লোক দেখে সে থমকে গিয়ে তাকিয়ে রইল। ইন্সপেক্টর শান্ত গলায় পুরো ব্যাপারটা বুঝতে শুরু করলেন। রোহিতের আচরণটা খুঁটিয়ে দেখলেন। তার উদ্দেশ্য ঝগড়া বাড়ানো নয়, সমস্যার স্থায়ী সমাধান বের করা। তিনি স্পষ্ট করে বললেন, রিনার সুরক্ষাই সবার আগে। রোহিতকে তার দায়িত্বের কথা বোঝালেন আর বললেন, কোনো ভুল পথে গেলে আইনি পরিণতি ভয়ঙ্কর হতে পারে। বাড়ির পরিবেশ টান টান, উত্তেজনায় ভরা, কিন্তু নিয়ন্ত্রণে ছিল। সাবিত্রী একদম চিন্তিত, চোখে ভয়। তাকে আশ্বস্ত করা হলো যে এখন থেকে রিনার সাথে কোনো অন্যায় হতে দেওয়া হবে না। তারপর একটা লিখিত কাগজ তৈরি করা হলো। তাতে স্পষ্ট লেখা হলো, রিনার সুরক্ষায় কোনো বাধা দেওয়া হবে না, বাড়িতে কোনো খারাপ কাজের পুনরাবৃত্তি হবে না। এটা শুধু সতর্কবার্তা নয়, আইনি সুরক্ষার কাগজ। রোহিতকে দিয়ে সেখানে স্বাক্ষর করানো হলো, যাতে পরে কোনো সমস্যা হলে প্রমাণ হিসাবে কাজ করে। পুরো প্রক্রিয়া গম্ভীরভাবে শেষ হলো, সবার সামনে স্পষ্ট করে দেওয়া হলো। এই পুরো সময় রিনা শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার বুকের ভেতরের ভয়টা আস্তে আস্তে গলে যাচ্ছিল। সাবিত্রীর চেহারায়ও একটু স্বস্তি ফুটে উঠছিল। তিনি অনুভব করছিলেন, এখন মেয়ে নিরাপদ, আর আগের মতো থাকবে না। ইন্সপেক্টর শেষবারের মতো সবাইকে আশ্বস্ত করলেন, ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। কিছুক্ষণ পর সবাই ফিরতে শুরু করল। রিনা একবার পেছন ফিরে নিজের বাড়ির দিকে তাকাল। মনে পুরনো কষ্ট আর নতুন আশা দুটোই মিশেছিল। কিন্তু এবার সব আলাদা। সে একা নয়, তার সুরক্ষা নিশ্চিত হয়ে গেছে। সাত্ত্বিকের পরিবার সাথে, পুলিশের সতর্কবার্তা পরিবেশটা পাল্টে দিয়েছে। ফেরার পথে হাওয়াটা যেন হালকা লাগছিল, উত্তেজনা কমে গিয়েছিল, সমাধানের রাস্তা স্পষ্ট হয়ে উঠেছিল। রিনার মুখে এখন আর আগের ঘাবড়ানি নেই, একটা হালকা শান্তি। সাত্ত্বিক আর তার পরিবার স্বস্তি নিঃশ্বাস ফেলল। এটা শুধু একটা সমস্যার সমাধান নয়, একটা অনিরাপদ জীবনকে সুরক্ষা আর সঠিক দিক দেখানোর শুরু। রিনার বাড়ি থেকে ফিরে আসার পর সাত্ত্বিকের বাড়িটা যেন অনেকটা স্বাভাবিক হয়ে গেল। গত কয়েকদিনে সেই চাপা উত্তেজনা আস্তে আস্তে কমে যাচ্ছিল। রিনা আর আগের মতো চোখ মুখ শুকিয়ে ভয়ে কাঁপছিল না, তবু তার ভেতরের ক্ষতটা পুরোপুরি সারেনি। সুশীলা তাকে নিজের মেয়ের মতো করে দেখতেন, খাবার দিতেন, কথা বলতেন, আদর করতেন। গোবিন্দ চুপচাপ বসে ভাবতেন তার ভবিষ্যৎ নিয়ে। তার মনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে শুধু ছাদের নিচে রাখলেই হবে না, রিনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে কারো মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়।
কয়েকদিন কেটে যাওয়ার পর রিনা একটু একটু করে স্বাভাবিক হয়ে উঠছিল। সে বাড়ির কাজে হাত লাগাতে শুরু করল। সুশীলার সাথে রান্নাঘরে ঘুরঘুর করত, চা বানাতো, সবজি কাটত। তার মুখে এখন ভয়ের ছায়াটা কমে এসেছিল, জায়গায় একটা হালকা শান্তি ফুটে উঠছিল। কিন্তু ভবিষ্যৎ নিয়ে সেই অনিশ্চয়তাটা এখনো বুকে চেপেছিল। এই অবস্থা দেখে একদিন গোবিন্দ স্পষ্ট সিদ্ধান্ত নিলেন, রিনাকে একটা চাকরি জোগাড় করে দিতে হবে। কাজে ব্যস্ত থাকলে আত্মবিশ্বাস ফিরবে, নিজের জীবনটা নতুন করে গড়ে নিতে পারবে। সাত্বিকও এই কথায় সায় দিল। সে তো নার্সিংহোমেই কাজ করে, তাই ভাবল ওখানেই রিনার জন্য কিছু দেখা যাক। পরের দিন সে তার বস ডক্টর অজয় মেহরার কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলল। রিনার অবস্থাটা সংক্ষেপে জানালো, বলল সে খুব পরিশ্রমী আর শিখতে আগ্রহী। ডক্টর মেহরা সব শুনে সহানুভূতি দেখালেন। কিছুক্ষণ ভেবে বললেন, রিসেপশনে আর সাধারণ সহায়তার কাজে রাখা যেতে পারে, সেখানে ধীরে ধীরে সব শিখে নিতে পারবে। এই খবরটা বাড়িতে পৌঁছানোর সাথে সাথে যেন নতুন একটা আশার আলো জ্বলে উঠল। রিনার চোখে মুখে অনেক দিন পর উৎসাহ ফুটে উঠল। চাকরিটা শুধু টাকা রোজগারের ব্যবস্থা নয়, এটা তার আত্মসম্মান ফিরিয়ে দেবে, নতুন করে শুরু করার সুযোগ দেবে। কয়েকদিন পর থেকে সে নার্সিং হোমে যাওয়া শুরু করল। প্রথম প্রথম একটু সংকোচে থাকত, কিন্তু আস্তে আস্তে কাজ বুঝতে শুরু করল। রিসেপশনে আসা লোকজনের সাথে কথা বলা, ফাইল গুছিয়ে রাখা, ছোটখাটো সাহায্য করা, সবকিছু সতর্কতার সাথে শিখে নিল। নার্সিংহোমের শৃঙ্খলাবদ্ধ পরিবেশটা তাকে একটা স্থিরতা দিল। সাত্ত্বিক রোজগার মতো ডিউটি করত, রিনাও নিজের কাজে ব্যস্ত থাকত। দুজনের আসা যাওয়ার সময় প্রায় একই হয়ে গেল। একসাথে যেত, একসাথে ফিরত। রাস্তাটা আর আগের মতো ভয়ের জায়গা লাগত না। রিনার ভেতরে আত্মবিশ্বাস বাড়ছিল, মুখে নতুন একটা এনার্জি ফুটে উঠছিল। সে ধীরে ধীরে নিজের ভয়গুলোকে পেছনে ফেলতে শুরু করছিল। সময় গড়াতে গড়াতে রিনার অবস্থা আরও ভালো হয়ে যাচ্ছিল। সে নিয়মিত কাজ করত। প্রথমবার নিজের উপার্জনের টাকা হাতে পেয়ে তার বুকের ভেতরটা গর্বে ভরে গেল। সেই টাকার একটা অংশ সে জমিয়ে রাখল, বাকিটা দিয়ে বাড়ির জন্য মিষ্টি নিয়ে এলো। সুশীলা সেটা দেখে আবেগে চোখ ভিজিয়ে তাকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। সেই মুহূর্তে রিনার মনে হল, সত্যিই তো, এই পরিবারেরই একজন হয়ে গেছে সে। সাত্ত্বিকের বাবাও তাকে সব সময় উৎসাহ দিতেন, বলতেন স্বাবলম্বী হওয়ার জন্য আরও এগিয়ে যেতে। কয়েক মাস কেটে যেতে না যেতেই রিনা নিজের জীবনটা একটু একটু করে গুছিয়ে নিতে শুরু করল। তার মনে হল এবার নিজের আলাদা একটা পরিচয় তৈরি করতে হবে। সাত্ত্বিকের পরিবারের সাথে বসে কথা বলে সে কাছাকাছি কোথাও একটা ছোট ভাড়ার ঘর খুঁজতে লাগল। উদ্দেশ্য একটাই, নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়া। কিন্তু সাত্ত্বিকদের সাথে যে টান তৈরি হয়েছে সেটা যেন ছিঁড়ে না যায়। কয়েকদিন পরেই সে একটা ছোট্ট পরিষ্কার ঘর পেয়ে গেল। সাধারণ ঘর, কিন্তু তার কাছে সেটা নতুন জীবনের প্রথম ধাপ হয়ে উঠল। ঘর বদলানোর দিন সাত্ত্বিক আর তার বাবা দুজনেই হাত লাগালেন। সুশীলা তাকে বাসনপত্র, বিছানা, ছোটখাটো জিনিসপত্র দিয়ে দিলেন, যাতে কোনো অভাব না হয়। রিনা যখন নতুন ঘরে প্রথম পা রাখল, তখন একটা গভীর শ্বাস নিল। বুকটা ভরে গেল। এই প্রথম সে নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নিচ্ছিল। ঘরটা ছোট, কিন্তু স্বাধীনতার স্বাদটা ছিল অসম্ভব বড়। সে আস্তে আস্তে সেখানে নিজের রুটিন গড়ে তুলল। সকালে কাজে বেরিয়ে যাওয়া, সন্ধ্যায় ফিরে আসা, আর সময় পেলেই সাত্ত্বিকদের বাড়িতে চলে যাওয়া। রিনার আর সাত্ত্বিকের পরিবারের সম্পর্কটা আরও গভীর হয়ে গেল। ছুটির দিনে সে মিষ্টি কিংবা ফল নিয়ে হাজির হতো। সুশীলা তাকে মেয়ের মতো কাছে টেনে নিয়ে সময় কাটাতেন। গোবিন্দ তার ভবিষ্যৎ নিয়ে পরামর্শ দিতেন। সাত্ত্বিকের সাথে তার সম্পর্কটা ছিল শুধুই সম্মান আর বিশ্বাসের। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জটিল আবেগ নেই, শুধু একটা সহজ নির্ভার টান গড়ে উঠছিল। দুজনে একে অপরের জীবনটা বুঝতে শুরু করেছিল, আর একে অপরের উপস্থিতিটা স্বাভাবিকভাবে গ্রহণ করে নিয়েছিল। সময় গড়াতে গড়াতে রিনার ব্যক্তিত্বটাই বদলে যাচ্ছিল। যে মেয়েটা একসময় ভয়ে কুঁকড়ে থাকত, অসহায় বোধ করত, সে এখন আত্মবিশ্বাসে ভরপুর। নার্সিংহোমে তার আচরণ এখন ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল। সহকর্মীরা তাকে সম্মানের চোখে দেখত। তার পরিশ্রম আর ধৈর্য তাকে নতুন করে চিনিয়েছিল। সাত্ত্বিকের পরিবার এটা দেখে মনে মনে খুশি হতো যে তাদের সিদ্ধান্তটা সঠিক পথে এগোচ্ছে।
রিনার জীবনটা একেবারে পাল্টে গিয়েছিল। যে মেয়েটা ভয় আর নিরাপত্তাহীনতায় ঘুরে বেড়াত, সে এখন পুরোপুরি স্বাবলম্বী। নার্সিংহোমের কাজটা তার কাছে স্থির হয়ে গিয়েছিল। ছোট ভাড়ার ঘরে সাদামাটা জীবন, কিন্তু সন্তুষ্টি ছিল অফুরন্ত। সবচেয়ে বড় কথা, সাত্ত্বিকের পরিবার এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। ছুটিতে কিংবা কাজ থেকে ফেরার পথে সে প্রায়ই ওদের বাড়িতে চলে যেত। সেখানে গেলেই মনে হতো এটা তারও বাড়ি। সুশীলার মনে কিন্তু ধীরে ধীরে একটা অন্যরকম ভাবনা দানা বাঁধছিল। তিনি রিনাকে খুব কাছ থেকে দেখেছিলেন। তার সংগ্রাম, ধৈর্য, পরিশ্রম, সেই সাদামাটা স্বভাব। তার মনে হচ্ছিল রিনা আর শুধু সাহায্য পাওয়া কোনো মেয়ে নয়, সে এখন তাদের পরিবারেরই একজন। আর তার মাথায় ঘুরছিল, যদি রিনা এই বাড়ির বউ হয়ে যায় তাহলে সম্পর্কটা আরও মজবুত হবে। এই চিন্তাটা হঠাৎ করে আসেনি, সময়ের সাথে সাথে আস্তে আস্তে গড়ে উঠেছিল। একদিন রিনা যেমন রোজ আসে তেমনই মিষ্টি নিয়ে এলো। সুশীলা তাকে কাছে ডেকে বসালেন। বাড়ির পরিবেশটা শান্ত, আপনত্বে ভরা। সুশীলা তাকে মেয়ের মতো আদর করে বললেন কতটা খুশি হয়েছেন তার নতুন শুরু দেখে। ঠিক সেই মুহূর্তে তিনি মনে মনে ঠিক করে ফেললেন, এবার এই সম্পর্কটাকে স্থায়ী করার সময় হয়েছে। পরে গোবিন্দর সাথে কথা বললেন। গোবিন্দও ব্যাপারটা গম্ভীরভাবে নিলেন। তারও মনে হলো সিদ্ধান্তটা সঠিক হতে পারে। তিনি তো দেখেই ছিলেন সাত্ত্বিক আর রিনার মধ্যে সম্মান আর বিশ্বাসের একটা সহজ সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। কয়েকদিন পর পরিবার ঠিক করল এবার এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। রিনাকে সবাই মিলে প্রস্তাবটা দিল। কথাটা শুনে রিনার চোখ দুটো তৎক্ষণাৎ ভিজে উঠল, গলাটা ধরে এলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে বাড়িটা একদিন তাকে অন্ধকার রাতে আশ্রয় দিয়েছিল, সেই বাড়ি এখন তাকে চিরকালের জন্য নিজের করে নিতে চাইছে। মাথার ভেতর সব স্মৃতি একসাথে ঝাঁপিয়ে পড়ল। সেই শুনশান রাস্তা, শরীর কাঁপানো ভয়, অসহায়তা, আর তারপর এই পরিবারের উষ্ণ স্নেহ। তার মনে হল জীবন যেন তাকে আবার নতুন করে জন্ম দিয়েছে। সাত্ত্বিক চুপচাপ ছিল, কিন্তু তার মুখে একটা শান্ত সন্তোষ আর হালকা হাসির আভা ফুটে উঠেছিল। পরিবার ভাবল রিনার মা সাবিত্রী বার্মাকেও এই খবরটা জানানো উচিত। তাকে সম্মান করে ডেকে আনা হলো। সাবিত্রী যখন সাত্ত্বিকদের বাড়িতে পা রাখলেন, তাকে আদর করে বসানো হলো, চা জল খাওয়ানো হলো। পুরো ঘটনা খুলে বলা হলো। রিনার জীবনে কি কি বদল এসেছে সব জানানো হলো। নিজের মেয়েকে নিরাপদ আর খুশি দেখে সাবিত্রীর চোখও ভিজে গেল, বুকের ভারটা যেন নেমে গেল। তিনি কাঁপা গলায় সম্মতি দিয়ে দিলেন। এটা শুধু বিয়ের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল বিশ্বাস আর আপনত্বের একটা নতুন সম্পর্কের শুরু। কয়েকদিনের মধ্যেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। বাড়িতে একটা সুন্দর ব্যস্ততা। সুশীলা রিনার জন্য শাড়ি, গয়না, ছোটখাটো জিনিসপত্রের আয়োজন করতে লাগলেন। গোবিন্দ পুরো বিয়ের ব্যবস্থা দেখাশোনা করছিলেন। সাত্ত্বিক শান্তভাবে সব দেখছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত খুশির ঝিলিক। রিনার মুখে তখন একটা অন্যরকম আলো ফুটে উঠেছিল। সে তার এই নতুন অধ্যায় নিয়ে আবেগে ভরপুর, উৎসাহে টকবক করছিল। নার্সিংহোমেও খবরটা ছড়িয়ে পড়ল। সবাই খুশিতে মেতে উঠল। বিয়ের দিন এসে গেল। বাড়িটাকে সাদামাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হলো। আত্মীয়স্বজন, পরিচিতজন সবাই এসে পড়লেন। চারদিকে খুশি আর আপনত্বের আমেজ। রিনার চোখে বারবার জল এসে যাচ্ছিল। মনে পড়ছিল মাত্র কয়েক মাস আগেও সে একা ভয়ে কাঁপছিল, আর আজ সে সম্মান আর ভালোবাসায় ঘেরা নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে। সাবিত্রী মেয়েকে দেখে আবেগে কেঁদে ফেললেন, কিন্তু চোখে সেই সন্তুষ্টিও ছিল, মেয়ে নিরাপদ হাতে চলে যাচ্ছে। বিয়ের আচার অনুষ্ঠান শান্ত আর মর্যাদার সাথে সম্পন্ন হল। সাত্ত্বিক আর রিনা একে অপরের সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। সেই মুহূর্তটা শুধু দুজনের মিলন ছিল না, সেটা ছিল মানবতা, বিশ্বাস আর সহানুভূতির একটা অপূর্ব ফল। সুশীলা রিনাকে জড়িয়ে ধরে তাকে নিজের বাড়ির বউ করে নিলেন। গোবিন্দ আশীর্বাদ করলেন, তার মুখে স্পষ্ট সন্তোষ। বিয়ের পর রিনা সেই একই বাড়িতে পা রাখল, যেখানে একদিন সে ভয়ে কাঁপতে কাঁপতে এসেছিল। এখন সেই বাড়ি তার নিজের। মনে অতীতের কষ্টগুলো এখনও ছিল, কিন্তু সেগুলো আর তাকে দুর্বল করত না। সে জানত
তার জীবন দুঃখ থেকে সুখের দিকে এগিয়ে গেছে। সাত্ত্বিক তার পাশে ছিল, পরিবারের স্নেহ তাকে আরও শক্তি করছিল। আস্তে আস্তে জীবন নতুন ছন্দে ফিরে এলো। সাত্ত্বিক আর রিনা একসাথে নার্সিংহোমে যেত, সন্ধ্যায় একসাথে ফিরত, পরিবারের সাথে সময় কাটাত। রিনার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। সে আর শুধু সংগ্রামের গল্প নয়, সে হয়ে উঠেছিল নতুন শুরুর প্রতীক। সাবিত্রী মাঝে মাঝে এসে মেয়েকে খুশি দেখে নিজেও শান্তি পেতেন। মানবতা দিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ পর্যন্ত বিশ্বাস, সম্মান আর ভালোবাসায় পরিণত হল। কষ্টের পর যে সুখ আসে সেটা আরও গভীর হয়। সাত্ত্বিক আর রিনার সম্পর্ক শুধু বিয়ে নয়, এটা প্রমাণ যে সঠিক সময়ে নেওয়া একটা মানবিক সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই গল্পটা তোমার বুক ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ারও করে দাও। কমেন্টে তোমার নাম আর তোমার শহরের নামটা লিখে দাও, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোন কোন শহরের মানুষের মনে দাগ কেটে যাচ্ছে। আবার দেখা হবে নতুন একটা আবেগময় গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের সম্পর্কগুলোকে একটু সময় দিও।